প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি বাবা মায়ের কাছ থেকে হেবা বা দানপত্রের মাধ্যমে জমি বা বাড়ি পেতে যাচ্ছেন? অথবা আপনি কি ছেলে মেয়ে, ভাই বোন, নাতি নাতনি কিংবা অন্য কোনো আত্মীয়কে সম্পত্তি দান করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে দান করের হার পরিবর্তন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কার ক্ষেত্রে 1 টাকাও লাগবে না, আর কার ক্ষেত্রে 5, 10, 15 এমনকি 20% পর্যন্ত দান কর দিতে হতে পারে। অনেকেই মনে করেন যেহেতু দান করছি তাই কোনো কর দিতে হবে না, কিন্তু বাস্তবতা হলো সব ক্ষেত্রে এই ধারণাটি সঠিক নয়। ভুল তথ্যের কারণে অনেকেই দলিল করতে গিয়ে অতিরিক্ত টাকা গুনছেন, আবার কেউ কেউ আইনি জটিলতায়ও পড়ছেন। এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো কোন সম্পর্কের মধ্যে দান করলে দান কর সম্পূর্ণ মওকুফ, কোন সম্পর্কের ক্ষেত্রে দান করের হার প্রযোজ্য, ধাপে ধাপে 5, 10, 15 ও 20% কর কিভাবে হিসাব করা হয়, আর সবশেষে বলবো দলিল করার আগে কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার লাখ লাখ টাকা বাঁচাতে পারে এবং ভবিষ্যতের আইনি ঝামেলা থেকেও রক্ষা করতে পারে। আমি রবিউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কনফিডেন্সিয়াল দলিল পাইছি। আমরা বাঙালিরা উপহার দিতে এবং নিতে খুব ভালোবাসি। বাবা তার সন্তানকে জমি লিখে দিচ্ছেন, ভাই তার বোনকে ফ্ল্যাট উপহার দিচ্ছেন, কিংবা বিয়ের অনুষ্ঠানে শ্বশুর শাশুড়ি জামাইকে বড় ধরনের কোনো উপহার দিচ্ছেন। এগুলো আমাদের সমাজে খুবই সাধারণ চিত্র। কিন্তু আপনি কি জানেন আপনার দেওয়া বা নেওয়া এই ভালোবাসার উপহারটি আপনার বড় ধরনের আইনি বা আর্থিক ঝুঁকিতে ফেলতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর উপহার ও সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দান কর ও আয়করের নিয়মে বড় কিছু পরিবর্তন এনেছে। না জেনে একটি ভুল উপহার লেনদেন করলে আপনার কাছে আসতে পারে এনবিআরের নোটিশ, গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় পানির মতো পরিষ্কার করে দিব কোন উপহারগুলোতে কোনো ট্যাক্স বা কর দিতে হয় না, কোন সম্পর্কগুলোর বাইরে উপহার নিলে আপনাকে নিয়মিত হারে আয়কর দিতে হবে, হেবা বা দানপত্র দলিলের ক্ষেত্রে উৎস করের নতুন নিয়মটি কী, এবং কিভাবে রিটার্নে এই উপহারের হিসাব দেখাবেন যাতে কোনো আইনি ঝামেলা না হয়। কারণ এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের লক্ষ লক্ষ টাকা বাঁচাতে সাহায্য করবে। যাই হোক, চলুন শুরু করা যাক। মূল বিষয়, প্রথমেই আমাদের বুঝতে হবে দান কর বা গিফট ট্যাক্স কি। বাংলাদেশে 1990 সালের দান কর আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় কোনো প্রতিদান বা টাকা পয়সা ছাড়াই কোনো স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি বা অস্থাবর গাড়ি, টাকা, স্বর্ণ সম্পত্তি দান করেন, তবে সেই দানের উপর একটি নির্দিষ্ট হারে কর দিতে হয়। একেই বলা হয় দান কর। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো নিজের সম্পত্তি নিজের ইচ্ছায় দান করছি, তাহলে সরকার কেন কর নিবে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হলো, সরকারের উদ্দেশ্য কাউকে দান করতে বাধা দেওয়া নয়, বরং দান ব্যবস্থাকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক রাখা। ধরুন, কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে জমি বিক্রি করেন কিন্তু বিক্রয়ের উপর প্রযোজ্য কর বা ফি এড়ানোর জন্য সেটিকে কাগজে কলমে দান হিসাবে দেখান, তাহলে রাষ্ট্র রাজস্ব হারায়। আবার অনেক ক্ষেত্রে অবৈধভাবে অর্জিত সম্পদ আত্মীয় স্বজনের নামে হস্তান্তরের চেষ্টাও হতে পারে। এসব অনিয়ম রোধ করা, রাজস্ব ব্যবস্থাকে সুরক্ষিত রাখা এবং সম্পত্তি হস্তান্তরকে আইনসম্মতভাবে নথিভুক্ত করার লক্ষ্যেই দান সংক্রান্ত করের বিধান হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার, সব ধরনের দানের উপর দান কর প্রযোজ্য নয়। আইনে কিছু নির্দিষ্ট সম্পর্কের মধ্যে কর অব্যাহতির সুযোগ রয়েছে, আবার কিছু সম্পর্ক বা পরিস্থিতিতে নির্ধারিত হারে দান কর দিতে হতে পারে। আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধনের কথা বিবেচনা করে আইনে কিছু চমৎকার ছাড় বা মওকুফ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আইনের চোখে কোন সম্পর্কগুলো সম্পূর্ণ করমুক্ত, অর্থাৎ কাদেরকে সম্পত্তি দান করলে কোনো দান কর দিতে হয় না। জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ আইন অনুযায়ী মাত্র কয়েকটি নির্দিষ্ট সম্পর্কের মধ্যে উপহার বা হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে কোনো দান কর বা উৎস কর দিতে হয় না। এই সম্পর্কগুলো খুব ভালো করে মনে রাখুন। স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কিছু দান করলে, পিতা মাতা তাদের সন্তানকে কিছু দান করলে বা সন্তান পিতা মাতাকে কিছু দান করলে, আপন ভাই বোন এক ভাই অন্য ভাইকে, এক বোন অন্য বোনকে বা ভাইকে পরস্পর দান করলে দান কর প্রযোজ্য নয়। গুরুত্বপূর্ণ নোট, এই 4টি ক্যাটাগরির সম্পর্ককে আইনি ভাষায় হেবা বা করমুক্ত সম্পর্কের পরিধি বলা হয়।
এই সম্পর্কের মধ্যে আপনি জমি, ফ্ল্যাট, টাকা বা যে কোনো মূল্যবান জিনিস উপহার হিসেবে দিলে দান কর লাগবে না। এনবিআর সম্প্রতি স্পষ্ট করেছে যে এই হেবা দলিল নিবন্ধনের সময় কোনো প্রকার উৎসে কর নেওয়া যাবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপত্তির জায়গায়। অনেকে মনে করেন আত্মীয় তো আত্মীয়ই, শ্বশুর শাশুড়ি বা চাচা তো পর নন কেউ। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটি করে। আইন অনুযায়ী একটু আগে আমি যে 4টি সম্পর্কের কথা বললাম, স্বামী স্ত্রী, সন্তান, পিতামাতা, আপন ভাই বোন, এদের বাইরে যে কোনো ব্যক্তির কাছ থেকে উপহার বা সম্পত্তি গ্রহণ করলে সেটি কিন্তু করমুক্ত নয়। উদাহরণ দিয়ে বোঝাই, শ্বশুর শাশুড়ি ও জামাই বৌমা, শ্বশুর যদি জামাইকে বা পুত্রবধূকে একটি ফ্ল্যাট বা গাড়ি উপহার দেন তবে সেটি করমুক্ত সম্পর্কের মধ্যে পড়বে না। চাচা, মামা, খালা, ফুপু, আপন চাচা যদি ভাতিজাকে কোনো জমি বা মোটা অঙ্কের উপহার দেন তাও করমুক্ত নয়। তাহলে এদের কাছ থেকে উপহার নিলে কি হবে? নতুন নিয়ম অনুযায়ী এই নির্দিষ্ট সম্পর্কের বাইরে কারো কাছ থেকে জমি, ফ্ল্যাট, বাড়ি বা যে কোনো সম্পদ উপহার হিসাবে পেলে যিনি উপহার পাচ্ছেন গ্রহীতা, তার জন্য সেটি অন্যান্য উৎস থেকে আয় হিসাবে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি আপনার শ্বশুরের কাছ থেকে 50 লাখ টাকার একটি ফ্ল্যাট উপহার পান, তবে আপনার বার্ষিক আয়কর রিটার্নে ওই 50 লাখ টাকা আপনার আয় হিসাবে যোগ হবে। আপনার ব্যক্তিগত আয়ের যে ট্যাক্স স্ল্যাব বা করের হার, যেমন 5, 10, 20 থেকে 25, সেই নিয়মিত হারে আপনাকে উপহারের উপর কর পরিশোধ করতে হবে। আয়কর রিটার্নে উপহার হিসাবে দেখানোর সঠিক নিয়ম। আইনি ঝামেলা থেকে বাঁচতে হলে উপহার আদান প্রদানের ক্ষেত্রে আপনাকে 4টি গোল্ডেন রুলস বা নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো অমান্য করলে এনবিআর আপনার উপহারকে কালো টাকা বা অপ্রদর্শিত আয় হিসাবে গণ্য করে জরিমানা করতে পারে। নিয়ম 1, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন। আপনি যদি করমুক্ত সম্পর্কের কারো কাছ থেকে কিছু বা বড় অঙ্কের টাকা উপহার হিসেবে নেন, তবে সেটি অবশ্যই ব্যাংকিং চ্যানেল বা ক্রস ব্যাংকের মাধ্যমে লেনদেন হতে হবে। নগদ বা ক্যাশ টাকায় বড় লেনদেন করলে তা আইনগতভাবে প্রমাণ করা কঠিন এবং কর কর্মকর্তারা তা বাতিল করে দিতে পারে। নিয়ম 2, উপহারের আইনি দলিল বা ঘোষণা, গিফট ইট। জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে তো রেজিস্ট্রি করা হেবা দলিল লাগবেই, কিন্তু দামি জিনিস বা টাকার ক্ষেত্রেও একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপহারের ঘোষণা বা গিফট ডিট তৈরি করে রাখা সবচেয়ে নিরাপদ। নিয়ম 3, উভয় পক্ষের রিটার্নে প্রদর্শন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি দান করছেন এবং যিনি দান গ্রহণ করছেন, উভয় পক্ষের আয়কর রিটার্নেই এই দানের বিষয়টি উল্লেখ থাকতে হবে। যেমন বাবা যদি সন্তানকে 10 লাখ টাকা উপহার দেন, তবে বাবার রিটার্নের সম্পদ বিবরণ থেকে 10 লাখ টাকা কমবে এবং সন্তানের রিটার্নের উপহার হিসাবে 10 লাখ টাকা যোগ হবে। দুই পক্ষের হিসাব না মিললে ট্যাক্স অফিস থেকে অডিট নোটিশ আসতে পারে। নিয়ম 4, দাতার আয়ের উৎস বৈধ হতে হবে। আপনি যাকে উপহার দিচ্ছেন বা যার কাছ থেকে উপহার নিচ্ছেন, সেই সম্পত্তি অর্জন করার বৈধ উৎস থাকতে হবে। দাতার নিজেরই যদি আয়কর রিটার্ন না থাকে বা আয়ের উৎস বৈধ না হয়, তবে গ্রহীতা বিপদে পড়বেন। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝতে পারলাম যে উপহার দেওয়া নেওয়া শুধু আবেগের বিষয় নয়, এর সাথে বড় আইনি ও করের দায়বদ্ধতা জড়িয়ে আছে। আপন পরিবার ও 4টি নির্দিষ্ট সম্পর্কের মধ্যে লেনদেন করলে আপনি নিরাপদ ও করমুক্ত, কিন্তু এর বাইরে গেলেই আপনাকে করের নিয়মকানুনগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। আইন মেনে চললে আপনার কষ্ট অর্জিত সম্পদ সুরক্ষিত থাকবে এবং আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। সম্পত্তি দান বা গ্রহণের আগে সবসময় একজন সার্টিফাইড ট্যাক্স আইনজীবী বা কর উপদেষ্টার পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের কি দান কর বা সম্পত্তি হস্তান্তর নিয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? আপনার যদি কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই নতুন নিয়মগুলো সম্পর্কে জানতে পারেন এবং আইনি ঝামেলা থেকে বাঁচতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মতান্ত্রিকভাবে কর দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন। আল্লাহ হাফেজ।